কিন্তু আমি জানি শুধু ওখানে মোরগ নাই এবং ওই ডিমগুলো থেকে কোনো বাচ্চাও হয় না। তাহলে এর বেশি সচেতন মানুষের জন্য এর বেশি কথা বলারও দরকার নাই, শোনারও দরকার নেই। যার যা বোঝার বুঝে নেবেন। কারণ এরা কথা বলছেন নিউজিল্যান্ড তো দুধের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি। এই হলো কমার্শিয়াল ফার্ম, যাদের গরুতে 30 থেকে 40 লিটার দুধ আনতে হবে। আচ্ছা, এখন ধরেন আমরা 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 যারা আপনি এই দেশের মানুষ, আমরা ছোটবেলা দেখছি গরুর দুধ হবে 1.5 কেজি 2 কেজি, বেশি হইলে 3 কেজি। এখন সেই গরু 30-40 লিটার, ওই গরু থেকেই তো 30-40 লিটার দুধ বের করতে হবে। এখন তারা তো ফিড খাওয়াবেই, কারণ তাদের মার্কেট যে ড্যানো ট্যানো যা বলেন এই দুধ আসবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। সেটা হলো যে আমি ফিনল্যান্ডে ভাসা শহরে গেছিলাম একটা পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিন কিনতে। সেখানে একটা সুপার মার্কেট আমরা ঢুকেছিলাম। সেখানে দেখি একটাতে লেখা আছে শেলফে জিএম, মানে জেনেটিক্যালি মডিফাইড ফুড। আবার অর্গানিকটা শেলফ আলাদা। তো এইখানকার ডিমের দাম ওইখানকার দামটা আমার একদম, মানে অর্গানিকটার দাম এর 3 গুণ। আর ওই যেটা জিএম জেনেটিক্যালি মডিফাইড ওটার দামও আলো। ওখানে মিল্ক কিন্তু 2 ধরনের, একটা হলো প্রিমিয়াম মিল্ক, গ্রাস ফেড প্রিমিয়াম মিল্ক। এই ফিড খাওয়ানো মিল্কের দাম যদি হয় 50 টাকা, কথার কথা আমাদের দেশের রেসপেক্টেবলি, ওইটার দাম হবে 150 টাকা। লেখা আছে প্রিমিয়াম মিল্ক। তো এখন গ্রাস ফেড প্রিমিয়াম মিল্ক তার মানে কি, কমার্শিয়াল ভায়াবিলিটির জন্য আপনি ফিড খাওয়ালেন, এই খাওয়ায় আপনার ওই যে 30-40 লিটার দুধ আনবেন, সেটা আপনি মার্কেটিং করবেন এর ব্যবসার জন্য। কিন্তু এই দুধ ওরা খায় বলে আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজে চোখে দেখেছি ওদের ফল সবজি সব দুটো শেলফ আছে, একটা জিএম ফুড জেনেটিক্যালি মডিফাইড শেলফ এবং পাশেই লেখা আছে অর্গানিক। এবং দাম আমি নিজে চোখে দেখেছি এই ডিমের, ওটা ওই অর্গানিক ডিমটা। এই যে আমাদের যে ডিমের খামারে যে ডিমগুলো হচ্ছে, মোরগ নাই, কিন্তু মোরগ নাই, মুরগিটা এদিক দিয়ে খাচ্ছে, ওই দিক দিয়ে একটা ডিম দিচ্ছে। আল্লাহ আলম এটা কিভাবে তারা করছে, না বুদ্ধি আল্লাহ দিক, মানুষ তো দুষ্ট বুদ্ধিও করে। এটা আমি এটা বিশাল মার্কেট, ওই মার্কেট নিয়ে আমার কথা বলা উচিত না। কিন্তু আমি জানি শুধু ওখানে মোরগ নাই এবং ওই ডিমগুলো থেকে কোনো বাচ্চাও হয় না। তাহলে এর বেশি সচেতন মানুষের জন্য এর বেশি কথা বলারও দরকার নাই, শোনারও দরকার নেই। যার যা বোঝার বুঝে নেবেন, কারণ এরা বিশাল কমার্শিয়াল মার্কেট তাদের। আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু অর্গানিক বিষয়টাতে আমাদের মনোযোগ হলো অর্গানিক বিষয়। আমরা যে মুরগি খামার করতেছি সেটাও 100% অর্গানিক। আমরা মোরগ থাকবে, মুরগি থাকবে, তারা সহাবস্থানে করে তা যে ডিম আসবে দ্যাট ইজ অর্গানিক। এই ডিমগুলো ফুটালে বাচ্চা হবে। তো তেমনি ভাবে আপনাদের এই যে যেটা বললেন যে নিউজিল্যান্ডে এরকম এই যে ফ্যাক্টরি মেড ফিড খাওয়াচ্ছে, কিন্তু ওই দুধ বা ওইগুলো দুধ ওরা খায়, এটা আমি কিন্তু দেখে আসছি। ওরা কিন্তু সবকিছু খায় না, ওরা অর্গানিক খাবারের 3 গুণ 4 গুণ দাম দেয় অর্গানিক খাবার খাবে। তো জেনেটিক্যালি মডিফাইড ফুড কারা খায় আমি ওদের জিজ্ঞেস করছিলাম। ওরা বলে যে দেখো আমাদের দেশে এশিয়ান প্রচুর লোক আছে, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এরা ওটা যেহেতু সস্তা ওইটা নিয়ে খাচ্ছে, কিন্তু অর্গানিক ফুডের দাম বেশি, এটা আমরা খাই। ওখানে যারা আমাদেরকে নিয়ে গেছিল ওয়াটসিলা একটা কোম্পানি, ওদের পাওয়ার প্ল্যান্ট আছে, ওদের পাওয়ার ইঞ্জিন ওরা বিক্রি করে, ওদের আমরা ইয়েতে গিয়েছিলাম। ওদের লোকেরা বললো যে আমরা ওই জেনেটিক্যালি মডিফাইডটা আমাদের দেশের লোক খুবই কম খায়, তারা অর্গানিক ফুডটাই মেইনলি খায়, কিন্তু জেনেটিক্যাল ফুডটা খায় হলো আমাদের দেশে যারা ইমিগ্র্যান্ট, তারা সস্তা পাচ্ছে এবং তারা এগুলো খাচ্ছে। তো এই হলো ওয়ার্ল্ড সিনারিও। তো এই জন্যে আমরা আমাদের গরু যদি 10 লিটার 5-7, আমাদের এখানে 3 লিটারের গরু আছে, 3 লিটার 5 লিটার 6 লিটার, আমাদের 10 লিটারের কোনো গরুই নেই। তাহলে আপনি বোঝেন আমরা এই খাবারগুলো আমরা দিচ্ছি না, এবং আমাদের ষাঁড়কেও আমরা ওই ধরনের মোটা তাজা, এই যে ধরেন এই যে খড়ের সাথে ইউরিয়া মিশে মোলাসিস দিয়ে যে একটা খাবার, আমাদের কৃষিবিদ শাইখ সিরাজ সাহেব, উনি কৃষিতেও বিরাট অবদান, কিন্তু উনি এই পরামর্শটা দিয়েছে, এটা আমার বুঝে এখনো আসে নাই। কারণ ইউরিয়া সার দিয়ে এই যে এটা মানুষ তো এটা অ্যাবিউজ করছে। উনি হয়তো ভালো নেক নিয়তেই বলছিল, কিন্তু মানুষ কিন্তু এটা অ্যাবিউজ করছে। যারা খালি গরুটা মোটা হচ্ছে, তো একটা মানুষ যদি এমনি শরীর স্বাস্থ্য মোটা হয় যে আমরা বলি লোকটা অসুস্থ হয়ে গেছে, কিন্তু পশুর ব্যাপারে বলতেছি যে না, এ যত মোটা হচ্ছে তত আমার ব্যবসা হচ্ছে। তো আমাদের মনে হয় এই সাইকেল থেকে বের হওয়া দরকার। আমাদের গরুর শুধু স্বাস্থ্যের দরকার নাই, সুস্বাস্থ্যের দরকার। হ্যাঁ, আর অর্গানিক বিষয়টা এখন ধরেন মানুষ তো আগে খাবার হলেই তো হলো, অর্গানিক ইনঅর্গানিক এই ইস্যুটা তো আগে ছিল না, এখন কিন্তু মানুষের সামনে এসে গেছে।
এখন মানুষের প্রশ্ন আসছে, আমাদের এই যে জেনারেশন, মানুষের ব্রিডিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, খালি অ্যানিম্যালের না, ব্রিডিং ক্যাপাসিটি আপনার মানুষেরও কমে যাচ্ছে। এই যে এই সব জেনেটিক্যালি মডিফাইড সব কিছু, আমাদের লাউ যেটা বা হচ্ছে মাচায়, ওই লাউয়ের বিচিতে লাউ হচ্ছে না। আমরা যে ভুট্টা চাষ করতেছি, ওই ভুট্টা থেকে আর কোনো ভুট্টা হয় না। প্রত্যেক বছরই নতুন করে ধান চাষ করতেছি, সেই ধান দিয়ে আমরা কোনো চারা নেই। আমাদের তো আগে দেখেছি কৃষক ধান চাষ করে বীজটা রেখে দিত, আবার ওই ধানই তারা বাকিটা খাইতো, ওই ধান থেকেই বীজ হতো। কিন্তু এখন তা হয় না, গমও হয় না, কিছুই হয় না, সব কিছু বীজ লাল তীর না কি যেন, যাই হোক, এটা আবার অ্যানাদার জায়ান্ট, ওদের নিয়েও কথা বলা বড় ডিফিকাল্ট। হয়তো এখানে একটা আর্গুমেন্ট আছে যে আমাদের পপুলেশন বেশি, ওই ধান করতে গেলে অর্গানিক ধান এটা বিঘায় 5 মণ হবে, 6 মণ হবে, আর এটা হচ্ছে 30 মণ। সেই আর্গুমেন্টের কিছুটা ভিত্তি আছে, এতটুকুন জায়গার মধ্যে 30 কোটি লোক, তো ঠিক আছে। কিন্তু তারপরও মানুষকে সচেতন করা দরকার যে এটা জেনেটিক্যালি মডিফাইড, এটা অর্গানিক না হলে অর্গানিক যে একটা ব্যবস্থা, এটা টোটালি হারায় যাবে, যে টোটালি জেনেটিক্যালি মডিফাইড ফুডটাই এটা নর্মাল হয়ে যাবে। তো ওই বৃত্ত থেকে আমরা আসলে বের হতে চাই। এবং আমাদের খামারে এ পর্যন্ত আমরা এই 3 লিটারের গাভী পালছি। সবাই বলছে যে গাভী যদি 15 লিটার নিচে দুধ দেয়, ও গাভীতে আমরা খামারে লস হবে। আমরা ভর্তুকি দিচ্ছি মাসে 4-5 লাখ টাকা প্রতি মাসে ভর্তুকি। ইনিশিয়ালি তো আরো অনেক ভর্তুকি, এখনো 4-5 লাখ টাকা মাসে ভর্তুকি দিয়ে খামার চালাচ্ছি। তারপরও হয়তো কোনো একদিন মানুষ অর্গানিক খাবার বুঝবে, অর্গানিক খাবার বুঝবে, জেনেটিক্যালি মডিফাইড খাবার বুঝবে, সেই আশায় বসে আছি। এবং আমরা এই যে এই প্যাকেট ফুড আমরা এখনো খাওয়াই নাই। আপনার পরামর্শটা আমরা নিব, তবে আমরা ওই সিদ্ধান্তে যাব বলে আমাদের এখনো কোম্পানির পক্ষ থেকে এটা এনকারেজ করা হয়নি, আমরাও এখনো ওই জায়গায় যাই নাই। আশা করি যে ইনশাআল্লাহ আমাদেরকে এই যে অর্গানিক যে প্রিমিয়াম গ্রাস ফেড মিল্ক, আমরা ওখানেই থাকতে চাই। সামান্য কিছু ভুসি, গমের ভুসি টেনে ওনারা নিজেরা বানায় একটু পানি দিয়ে গুলায় খাওয়াচ্ছে, ওই পর্যন্তই আমরা আসি। বাদ বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ খায়রা বরাকাত দিয়ে, তার খায়রা বরাকাত আর সে সব দিবে সে, এই আর কি। হ্যাঁ স্যার, আমাদের যে দেশে আগে ছিল 7 কোটি মানুষ স্যার, একদম ন্যাচারালি সবকিছু হইতো, ঠিক মতো বন্যা হইতো, পলি পড়ার পর যে ধানটা আমরা রোপণ করতাম সেটা টোটালি সার ছাড়া, গোবর দিয়ে হইতো। এখন যে পপুলেশনের কথাটা বললেন স্যার, আপনার সাথে এটা আমি একমত। কারণ এখন পপুলেশন হচ্ছে 17-18 কোটি। আপনার এই 1 বিঘায় যদি 5 মণ ধান হয়, এটা তো পপুলেশন, আমাদের খাদ্য তো স্বয়ংসম্পূর্ণ আমরা হইতে পারবো না, আমাদের এমনি সোর্স করতে হয়, আমরা আরো পারবো না স্যার। সেক্ষেত্রে আপনি আমাদের যে বীজগুলা বলেন, এগুলি সব হচ্ছে কি মডিফাইড। ওই যে বললেন যে এই বীজগুলা রোপণ করলে ফল হবে, বাট এটার থেকে পুনরায় আবার গাছ হবে না। এটা কেন হবে না? এটা মডিফাইড। যে কোনো জিনিস এখন আমরা বাজারে আসতেছে, কিন্তু খাবার না, ফলের থেকে শুরু করে এভরিথিং মডিফাইড। জেনেটিক্যালি মডিফাইড, নরমাল মডিফাইড। মডিফাইডের মূল কারণ হচ্ছে এই বুদ্ধিটা কিন্তু আল্লাহ তরফ থেকে মানুষের বুদ্ধি দিছেই দিকে কিন্তু এটা এস্টাবলিশ হয়েছে। মানুষ কিন্তু নিজের থেকে কোনো কিছু তৈরি করতে পারে না, মানুষ কিন্তু প্রসেস করতে পারে, একটা দিয়ে একটা প্রসেস করতে পারে। যেমন ধানের, এই আমাদের বিজ্ঞানী, বাংলাদেশে একজন বিজ্ঞানী আছে, একটা ধান 5 বার আপনার হবে এক গাছের থেকে। এটা মানে গবেষণা আপনি দেখছেন স্যার? চিন্তা করেন, একটা গাছে কাটার পর আবার জন্মাবে, 5 বার হবে ধান। আমি বিজ্ঞানীটার নামটা আমার ওইভাবে মনে নাই, কিন্তু চিন্তা করেন, আগে ধান হইতো 1 বিঘায় 5 মণ, এখন সেখানে হচ্ছে 30 মণ। মানুষও তো বাড়ছে, মানুষ বাড়ছে না? মানুষ 18 কোটি মানুষ। এখন যদি আমাদের যে বাংলাদেশে যে ল্যান্ড প্রপার্টি আছে, মানে চাষ করার উপযোগী, এটা যদি 5 মণ করে ধান হয়, হবে? হবে না। বাধ্য হয়ে আমরা মডিফাইড বীজের দিকে যেতে হচ্ছে, উপায় নাই। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই যাচ্ছে, নট অনলি বাংলাদেশ। শুধু যে বাংলাদেশে এটা মডিফাই বীজ ইউজ করছে, রাসায়নিক সার ইউজ করছে, তা না। অনেক আছে, অনেক অর্গানিক ফার্ম আছে, ওরা জৈব সার ইউজ করে। না কিন্তু আপনার সেক্ষেত্রে স্যার সেটার প্রাইস কিন্তু অনেক হাই। ইউরোপে কিন্তু তারা ওয়েল ডিফাইন্ড স্যার, তাদের খাবার, ইউরোপের একটা মানুষের মান্থলি বা ইয়ারলি যে ইনকাম, আমাদের বাংলাদেশে কি তাই? এটাও স্যার চিন্তা করতে হবে স্যার। আমাদের অ্যাওয়ারনেসটা আসুক। সেটাই স্যার, আমরা আমাদের সচেতন হয়ে করা। বাধ্য হয়ে খাচ্ছি, কিন্তু এটা আমরা বুঝে খাই, এটা বাধ্য হয়ে খাচ্ছি। রাইট স্যার। আমাদের কিন্তু খাওয়া উচিত organic। আমাদের যে বিদেশে যে কীটনাশক সার ইউজ করে, তা কিন্তু না। হয়তো ওরা মেশিনের সাহায্যে পরিমিত অ্যাকুরেট দিতে পারে, আমাদের হয় একটু আগায় পিছে যায়, হয়তো অ্যাকুরেট হয় না। কিন্তু বিদেশে যত ফার্ম আছে স্যার, আমাদের ওইখানে চায়নায় যে কেমিস্ট্রি বা ওই টেকনিশিয়ান আছে, উনি ওনার ফার্মে 5 লক্ষ গরু আছে, আসছিল কথা বলছে।
উনি ওইখানে কিন্তু ফিড ইউজ করতেছে, কাঁচা ঘাস সবই আছে। কিন্তু সেটা পরিমাণ মতো। একটা গরুর কতটুক নিউট্রিশন লাগবে এটা তার বুঝে দিতে হবে। আমি তোর পুষ্টির প্রয়োজন এতটুকু, আমি যদি তারে বেশি দেই, সে কিন্তু স্যার দিচ্ছে, ফ্যাট হচ্ছে, ফ্যাট হচ্ছে। প্রেগন্যান্সিতে হ্যাঁ, হ্যাঁ, প্রবলেম হচ্ছে, এটাই। এইটা স্যার বুঝে দিতে সময় হবে। মতো কনসিভ করছে না, অনেক এটা অসুবিধা আমাদের আছে। বসরা এটাই বলে যে একটা গরুকে তার নিউট্রিশনটা পরিমাণ মতো দিতে হবে। এবং আমাদের প্রোডাক্টে হুম। এটা গল্প না, যে কেউ এটা আপনি দেখতে পারে, বাজারে আরো প্রোডাক্ট আছে, আমাদেরটাও আছে। আপনি যাচাই করে দেখতে পারেন। আমাদের এই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টটা ইউজ করে যারা ইউজ করতেছে এরা বেনিফিটেড। এবং আপনার যে ভয়টা সেটা হচ্ছে যে গরু মোটা হচ্ছে বা আ স্টে শক্তিশালী না। বা ওরা শুধু স্বাস্থ্যের দিকে বড় হচ্ছে, অন্যদিকে অত অ্যাওয়ারনেস না, বা প্রেগন্যান্সি প্রবলেম হচ্ছে। এ ধরনের জিনিস থেকে আপনি স্যার নিশ্চিন্তে থাকতে পারেন। এবং আপনি এটা যদি কোনো ভালো ডক্টরকে জিজ্ঞেস করেন, নিউ হোপ যে ভালো কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, গ্রুপ, আপনি এটা যাচাই করে আমার প্রোডাক্টটা ট্রায়াল হিসেবে দেখতে পারেন। যে আমি যে বলে গেলাম যে প্রোডাক্টটা যে এর বেনিফিটেড এরকম, এটা সত্য কি? আমি সবাইকে এটাই বলি যে আমার প্রোডাক্টটা আপনি ইউজ করেন, দেখেন যেটা আপনি আপনার মুরগি বা গরুর জন্য এটা ভালো হচ্ছে কিনা, রেজাল্ট কেমন দিচ্ছে। সে স্যাটিসফাইড হওয়ার পরে কিন্তু আমার প্রোডাক্ট নিচ্ছে। আমি কিন্তু আমার বাসা কিন্তু সিংগারি এবং মানিকগঞ্জ জেলার সিলিয়ান। আমি সবাইকে প্রোডাক্ট ট্রায়াল হিসেবে দিচ্ছি। সে যখন এটা স্যাটিসফাইড হচ্ছে তখনই আমার আমার কাছে অর্ডার করতেছে। কিন্তু এই ফিডের আরেকটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট আছে, সেটা আপনারা যে বলেন স্যার বাজারে রিপোর্ট স্যার চাওয়ার কথা। ২০০০ এর কি আরো প্লাস স্যার কোম্পানি ফিড আছে। খেয়ে আপনি গরু হৃষ্টপুষ্ট হবে, বাচ্চাও ভালো আসবে, দুধও বেশি হবে। কিন্তু এই গাভীগুলা ৩টা ৪টা হাইয়েস্ট ৫টার বেশি বাচ্চা দিবে না। আর কিন্তু আমাদের এই দেশীয় পদ্ধতি, আমাদের গরু তো ৮টা ৯টা 10টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। স্যার আপনার এই ভয়টা থাকতে পারে। হ্যাঁ। আমার মনে হয় না আমাদের এই প্রিসার্চ প্রোডাক্টে এ ধরনের কোনো প্রবলেম হবে। আপনি যাচাই করতে পারেন। সমস্যা নাই। ফিড আমরা ফিড আপনার ফিড তো না, আমরা খাওয়াই ফিড নাই, কারো ফিড বাংলাদেশে খাওয়াই নাই। হ্যাঁ, অনেক কোম্পানি আছে। ফিড যারা খাওয়াইছে তাদের আমরা একটা এভারেজ রিপোর্ট নিছি। এক্সেপশন তো আছেই ২ সেক্টরে। তবে আমরা নিছি যে ওনারা মেক্সিমাম ৩টা ৪টা ৫টা বাচ্চার পরে আর গরু ফ্যাট ধরে গেছে আর বাচ্চা হয় নাই। এখন ফিড যারা খাওয়াইছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা হচ্ছে সে কোন কোম্পানির ফিডটা ইউজ করছে। এটা হচ্ছে বড় বিষয়। সেটা যেই কোম্পানির হোক, আমি কোম্পানির এখন নামটা আমরা স্যার না বলি, কোম্পানির অনুপাতও ভ্যারি করেছে। যে ওর কোম্পানির নামটা না বলি। সে যারা খাওয়াচ্ছে কোম্পানির মার্কেটে তো অনেকগুলোই আছে। সেটাই স্যার। কিন্তু গ্রাস ফেডে গরু দেখতেও অত সুন্দর লাগবে না। আমাদের গরু তো দেখেছেন এই যে পাঁজরের হাড় সবগুলো হ্যাঁ, হ্যাঁ, দেখা দিচ্ছে। বুঝতে পারছি। তো আমাদের গরু কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে তারা বছরে গড়ে ১ বছরে প্রতি বছরই তো হয় না। ৯ মাস আবার ওই যে ডেলিভারি হওয়ার পরে ৩-৪ মাস বা ৪ হ্যাঁ, মাস টেস্ট পরে আবার কনসিভ করতেছে। কনসেপ্ট করতেছে। এবং আমাদের ফেইলিউর রেট আলহামদুলিল্লাহ এখনো নিয়ন্ত্রণে। ফেইল করতেছে না তা না, করছে। বাট আ এ এ কিন্তু আমরা অন্যান্য খামারের খবর নিছি যারা ফিড খাওয়াচ্ছে, হাই ফেইলিউর রেট। একই গরুকে ডেলিভারির পরে ৩-৪ বার করে হিটে আসতেছে, তাদেরকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করছে, ফেইল করতেছে বারবার। তারপরে এক পর্যায়ে গিয়া গরুর স্বাস্থ্য-টাস্থ্য ভালো, তারা মার্কেটে বেচে দিচ্ছে। ওই গরুটা আবার গ্রামের আরেকজন কৃষক সুন্দর স্বাস্থ্য দেখে কিনে নিয়ে যায়, ও শেষ। ওই গরুকে আর কনসিভ করাতে পারছে না। শেষে ওর ওই যে ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে গরুটাকে কসাইয়ের কাছে বেচে দিতে হচ্ছে। এই বাস্তবতা আছে। আছে স্যার, তো রাইট। আমাদের এই এখন এই সেক্টরে যারা কাজ করে, আমরা সত্যটা বলতে থাকি। তারপরে মানুষ কোনটা নিবে না নিবে এটা তার তার উপর ছেড়ে দিই। কিন্তু আমরা সত্যটা বলি। ইস হ্যাঁ, এটা হলো আমার বক্তব্য হলো যে আমরা সত্যটা বলে যাব। মানুষ কতটা নিবে আর নিবে না তাদের উপর ছেড়ে দিই। আমরা কারো সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা কোনটা করব সেটা আমরা বলতে পারবো এবং সত্যটা কতটুকু সেটা আমরা নিজেরা খামার করি, আমরা বুঝে শুনে কথা বলতেছি। ইস এমন না যে অন্যের কাছে শুনে আমরা এই কথা বলতেছি তা। এই আরকি। তো ঠিক আছে, আপনি এটা খান, আমরা একটু নামাজ পড়ি। ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ।